হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর চ্যাপ্টার 3। চলুন শুরু করা যায়। ফার্স্টে দেখব প্রোডাকশন সিস্টেম ইন এআই। A production system in AI is a framework used to build rule-based system that solve problems by applying a set of predefined rules. অর্থাৎ প্রোডাকশন সিস্টেমটা হলো এআই এর একটা ফ্রেমওয়ার্ক। এটা ইউজ করা হয় রুল বেস সিস্টেম বিল্ড করার জন্য। এই যে রুল বেস সিস্টেমকে বিল্ড করার জন্য এই প্রোডাকশন সিস্টেমটাকে ইউজ করা হয়। এটা একটা ফ্রেমওয়ার্ক। আর এটা কীভাবে প্রবলেম সলভ করে, এই যে অ্যাপ্লাইং সেট অফ প্রিডিফাইন্ড রুলস, মানে প্রিডিফাইন্ড অনেকগুলো রুলস আছে, সেগুলোকে মেনটেন করে তারা বিভিন্ন ধরনের প্রবলেমকে সলভ করে থাকে। এটাই হচ্ছে প্রোডাকশন সিস্টেমের মেন কাজ। ইট ইজ এ মডেল অফ কম্পিউটেশন দ্যাট কনসিস্ট অফ এ সেট অফ রুলস, অর্থাৎ প্রোডাকশন রুলগুলো, এ ওয়ার্কিং মেমোরি অর্থাৎ ডেটাবেস, আর এ কন্ট্রোল সিস্টেম ইন্টারফারেন্স ইঞ্জিন। এখন আমরা দেখব প্রোডাকশন সিস্টেমের ফিচার্স কী কী। ফার্স্ট ফিচার হচ্ছে রুল বেস স্ট্রাকচার। সেকেন্ড ফিচার্স হচ্ছে সেপারেশন অফ নলেজ অ্যান্ড কন্ট্রোল। থার্ড ফিচার হচ্ছে সার্চ অ্যান্ড ডিসিশন মেকিং। ফোর্থ ফিচার হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। দেন ফিফথ ফিচার্স হচ্ছে মডুলেটরি। আর সিক্সথ ফিচার হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যান্ড এক্সপ্লেনেবিলিটি। তাহলে আমরা কি বুঝলাম, যে রুল বেস স্ট্রাকচার থাকবে এবং সেখানে নলেজ আর কন্ট্রোলের মধ্যে সেপারেশন থাকবে, সার্চিং দক্ষতা থাকবে এবং সেখান থেকে ডিসিশন মেক করতে পারবে, কনফ্লিক্ট রিসলভ করতে পারবে বা রিসলিউশন মেথড ইউজ করতে পারবে কনফ্লিক্টের ক্ষেত্রে, মডুলেটরি কাজ করবে এবং ট্রান্সপারেন্সি এবং এক্সপ্লেনেবিলিটি থাকবে, মানে এক্সপ্লেন করতে পারবে এবং স্বচ্ছতা থাকবে। এখন দেখব অ্যাপ্লিকেশনস অফ প্রোডাকশন সিস্টেম ইন এআই। প্রোডাকশন সিস্টেমের অ্যাপ্লিকেশনসগুলো হচ্ছে এক্সপার্ট সিস্টেম, গেম এআই, এনএলপি, অটোমেটেড প্ল্যানিং, প্রবলেম সলভিং। এক্সপার্ট সিস্টেম কোথায় ইউজ হয়? মেডিকেল ডায়াগনোসিসের ক্ষেত্রে এক্সপার্ট সিস্টেমগুলো ইউজ হয়। গেম এআইটা ডিসিশন মেক স্ট্র্যাটেজিটা আমাদের সামনে উপস্থাপন করে যে প্রোডাকশন সিস্টেমটা কতটুকু ইফেক্টিভ। এনএলপি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটা কী জন্য ইউজ হয়? গ্রামার অ্যান্ড সিনট্যাক্স চেকিংয়ের জন্য এই এনএলপিটা ইউজ করা হয়। অটোমেটেড প্ল্যানিং, রোবোটিক্স অ্যান্ড লজিস্টিক্স এর জন্য ইউজ করা হয়। আর প্রবলেম সলভিং বলতে থিওরাম সলভিং, স্ক্যাজুয়ালিং, এগুলো হচ্ছে প্রবলেম সলভিংয়ের জন্য এই অ্যাপ্লিকেশনগুলো প্রোডাকশন সিস্টেমে ইউজ করা হয়। তা আসেন এখন দেখি আমাদের সার্চিং টেকনিক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইউনিফর্ম সার্চ আর একটা হচ্ছে ইনফর্মড সার্চ। তো এদের মধ্যে ডিফারেন্সগুলো কী কী সেটা দেখি। ফার্স্টে দেখব যে ইউনিফর্ম সার্চের ক্ষেত্রে কী হয়, দেয়ার ইজ নো অ্যাডিশনাল ইনফরমেশন নিডেড, অর্থাৎ ইউনিফর্ম সার্চের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাডিশনাল ইনফরমেশন প্রয়োজন হয় না। অন্যদিকে ইনফর্মড সার্চের ক্ষেত্রে কী হয় দেখেন, ইউজ হিউরিস্টিক্স অর এক্সট্রা ইনফরমেশন, অর্থাৎ ইনফর্মড সার্চের ক্ষেত্রে হিউরিস্টিক নলেজ বা এক্সট্রা ইনফরমেশন প্রয়োজন হয়, যেটা কিনা ইউনিফর্ম সার্চের ক্ষেত্রে সেটা লাগে না। ইনফর্ম সার্চের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ইনফরমেশন লাগে। দেন সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে ইউনিফর্ম সার্চ যেটা সেটা হচ্ছে স্লো কাজ করে এবং ইনফর্ম সার্চ যেটা সেটা হচ্ছে ফাস্ট, মানে ইউনিফর্ম সার্চের তুলনায় ফাস্টার। আর ইউনিফর্ম সার্চের এক্সাম্পল হতে পারে বিএফএস, ডিএফএস এগুলো। আর ইনফর্ম সার্চ হচ্ছে এ স্টার, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ, এগুলো হচ্ছে ইনফর্ম সার্চের এক্সাম্পল। ইউনিফর্ম সার্চের ক্ষেত্রে মে নট ফাউন্ড দ্য বেস্ট সলিউশন, অর্থাৎ মানে বেস্ট সলিউশনটা এখানে পাওয়া যেতেও পারে, নাও পারে, না পাওয়া যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ইনফর্ম সার্চের ক্ষেত্রে দেখেন কী হয়, ওপেন ফাইন্ড অপটিক্যাল অর নিয়ার অপটিক্যাল সলিউশন, অর্থাৎ মানে হয় অপটিক্যাল নাহলে খুবই কাছাকাছি, অপটিক্যাল বলতে ভুল করে, অপটিমাল বা নিয়ার অপটিমাল, মানে কাছাকাছি বা এক্স্যাক্ট ওই উত্তরটাই আমাদেরকে খুঁজে পেতে সাহায্য করে ইনফর্ম সার্চ। তো এগুলোই হচ্ছে ইউনিফর্ম সার্চ আর ইনফর্ম সার্চের মধ্যে বেসিক ডিফারেন্স। তো এখন আমরা দেখব ইউনিফর্ম কস্ট সার্চ, যেটা থিওরি আকারে একটা কোশ্চেন আসতে পারে। এই ডিফারেন্সটাও ইম্পর্টেন্ট থিওরির জন্য। তো ইনফর্ম কস্ট সার্চ বা ইউসিএস ইজ এ
search algorithm used in AI and graph traverse to find the least cost path from the start node to goal node. অর্থাৎ ইউসিএস যে সার্চিং টেকনিকটা সেটা কিনা একটা সার্চিং অ্যালগোরিদম যেটা ইউজ করা হয় এআই এবং গ্রাফ ট্রাভার্সের ক্ষেত্রে, এবং সেটা কি ফাইন্ড করে যে আমাদের স্টার্টিং নোড থেকে গোল নোড পর্যন্ত লিস্ট কস্ট পাথ কোনটা হতে পারে, মানে কোন পাথ দিয়ে গেলে আমাদের কস্টটা কম পড়বে সেটাকে সে ডিটারমাইন করতে পারে বা ফাইন্ড করতে পারে। এখানে দেখেন 3টা পয়েন্ট আছে। ইউজেস এ প্রায়োরিটি কিউ, সে প্রায়োরিটি কিউ ইউজ করে এবং মেন হিপ আকারে কাজ করে। এক্সপান্ডস লিস্ট কস্ট নোটস ফার্স্ট, অর্থাৎ সবচেয়ে কম যেই নোডের সেই নোডটাকে নিয়ে সে প্রথমে কাজ করে যাতে কম কস্টে সে সোর্স থেকে ডেস্টিনেশনে বা স্টার্টিং নোড থেকে গোল নোডে সে পৌঁছাতে পারে। অ্যান্ড লাস্টলি হচ্ছে গ্যারান্টেড অপটিমালি অ্যান্ড কমপ্লিটনেস, অর্থাৎ সেটাকে অপটিমাল অবশ্যই করে এবং সেটা কমপ্লিট সেটাকেও সে এনশিওর করে। তা আসেন এখন আমরা দেখি বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ। তো বিএফএস হচ্ছে কিউ নিয়ে কাজ করে, এটার ক্ষেত্রে আমাদের কাজ করে ফিফো, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে প্রথমে ইন করবে সে প্রথমে আউট হয়ে যাবে কিউ থেকে। তো যেই নোড একবার ভিজিট হবে তা রিপিট হবে না, অর্থাৎ ব্যাক ট্র্যাকিং পসিবল না এই বিএফএসের ক্ষেত্রে। এটা আমরা এর আগেও ডেটা স্ট্রাকচার তারপরে অ্যালগোরিদমে পড়ে আসছি বিএফএস ডিএফএস। তো এখানে কী হচ্ছে দেখেন, আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে। এস হচ্ছে আমাদের রুট নোড, এখান থেকে আমাদের এ বি সি ডি ই জি। জি হচ্ছে কি দেখেন এর থেকেও জিতে যাওয়া যাচ্ছে, বি এর থেকেও জিতে যাওয়া যাচ্ছে, সি এর থেকেও জিতে যাওয়া যাচ্ছে, তাহলে জি হচ্ছে আমাদের গোল নোড। এখন আমরা প্রথমে এক্সপান্ডেড নোটগুলো বের করবো এবং নোট লিস্টগুলো এখানে লিখব। তো ফার্স্টে আমাদের নোট লিস্টে কে থাকবে, এস, তাই না? S0 কেন লিখলাম, কারণ এটা হচ্ছে স্টার্টিং পজিশন সেই জন্য। তাহলে এখন আমরা বলছিলাম যে আমাদের বিএফএস কিউ নিয়ে কাজ করে এবং ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে সে কাজ করে। তাহলে S0 প্রথমে চলে আসবে এক্সপান্ডেড নোটের ক্ষেত্রে, কারণ এটাকে এখন ট্রাভার্স করতে হবে, তাই না? সেক্ষেত্রে দেখেন কী হবে, এস থেকে কোথায় কোথায় যাওয়া যায়, এ বি সি, তাই না? এখন এতে কত আছে 3, বিতে হচ্ছে 1 আর সিতে হচ্ছে 8। এই যে A3 B1 C8। দেন হচ্ছে এটা আমাদের কিউ, তাহলে এখানে ফার্স্টে কে আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে ফার্স্টে আছে A3। তাহলে আমরা A3কে যেহেতু ফার্স্ট আছে মানে ফার্স্ট ইন করছে সেজন্য এটাকে ফার্স্টে আউট করে দেবো A3 থেকে এখন দেখবো কোথায় কোথায় যাওয়া যায়। তো বি আর সি কিন্তু অলরেডি সেখানে থাকবে। কিউতে কী হয়, কিউতে কিন্তু আমাদের যে নোডটা আমরা ভিজিট করি সেই নোডে থেকে কোন কোন নোডে যাওয়া যায় সেটা কিন্তু ফার্স্টে অ্যাড হয় না, কিউয়ের লাস্টে অ্যাড হয়, তাই না? যেমন ধরেন আমাদের একটা কিউ চিন্তা করি এখানে, এই যে তো এখানে হচ্ছে বি আর সি অলরেডি এক্সিস্ট করছে। তো এখন এ থেকে কোথাও যাওয়া যায় ডি আর ই কিন্তু আমাদের এখন ডি ই আর জিতে যাওয়া যায়, এই যে ডি ই আর জি, এরকমভাবে আমাদের কিউ কাজ করে, তাই না? মানে লাস্টে অ্যাড হয়, ফার্স্টে কিন্তু অ্যাড হয় না। স্ট্যাকের ক্ষেত্রে আমাদের যেই ট্রাভার্সগুলো রেজাল্ট পাই আমরা সেটা কিন্তু ফার্স্টে অ্যাড হয়, বাট বিএফএসের ক্ষেত্রে কিউতে সবসময় নোটগুলো পরবর্তীতে অ্যাড হয়, ফার্স্টে অ্যাড হয় না, লাস্টের দিকে অ্যাড হয়। তাহলে আমরা এখন কী পাচ্ছি, একে নেওয়ার পরে এ থেকে ডি ই আর জি এই 3টা নোটে যাওয়া যাচ্ছে, তাই না? তো এই 3টা নোটকে এখন নিয়ে নিচ্ছি। আর বি আর সি আগে থেকে ছিল, এই যে B1 C8, এই যেখানকার একে যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে এই যে এখানে বি আর C8, তাহলে এখন বি আর C8-এর পরে কে আসবে D6, কারণটা কি, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 3, তাহলে 3 আর 3-এ 6। এরপরে কি আসবে ই, 3 আর 7-এ 10, আর জিতে যাওয়ার জন্য কত থাকবে 3 আর 15-তে 18। তাহলে আমাদের এর কাজ হয়ে গেল। এখন ফার্স্টে কিউয়ের কে আসছে B1, তাহলে B1-কে আমরা আউট করে দেবো, সেটাকে এক্সপান্ড করব। এখন দেখেন বি থেকে কোথায় যাওয়া যায়, জাস্ট জিতে যাওয়া যায়, তাই না? তাহলে আমাদের যে নোটগুলো ছিল মানে B1-কে তো আমরা নিয়ে নিচ্ছি আগেরটার ক্ষেত্রে চিন্তা করলে, তখন C8 D6 E10 এগুলো আগে ছিল, G18 এটাও আগে ছিল। এখন কি হবে দেখেন,
তে আছে কত 20, আর এস থেকে বির ডিস্টেন্স কত 1, তাহলে 20 + 1 কত হচ্ছে 21। এখন তাই আমাদের যে কিউ সেখানে ফার্স্টে কে আছে C8, তাহলে C8 এখন এই পাশে আসলো, তাহলে বাকি থাকছে কি D6, E10, G18, G21। এখন দেখেন সি থেকে কোথায় যাওয়া যাচ্ছে, সি থেকে জাস্ট জিতে যাওয়া যাচ্ছে, তাই না? তাহলে 8 আর 5 কত হচ্ছে 13, তাহলে জি এর মান এখানে 13 আমরা পেয়ে গেলাম। এখন কিউ এর ফার্স্টে কে আছে D6কে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কী থাকছে E10, G18, G21, G13, তাই না? এখন দেখবো ডি থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, আর কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে আবার কি করব আমরা, এটাকে কিউ থেকে রিমুভ করে দিয়ে আবার ইকে নিয়ে আসবো। ইকে নিয়ে আসার পরে দেখেন কে কে ছিল, G18 ছিল, G21 ছিল, G13 ছিল, তাই না? তাহলে ই থেকেও দেখেন কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে আমরা এখান থেকে আর কোথাও যেতে পারছি না, সেজন্য ইকেও কিউ থেকে রিমুভ করে দিলাম। দেন হচ্ছে G18, কেন G18কে নিয়ে আসলাম, এই যে ফার্স্টে আমাদের G18 ছিল, তাই না? যে G18 আসার পরে দেখেন কী কী যাচ্ছে, G21 আর G13, এখান থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে, কিন্তু এটা দেখেন কিন্তু আমাদের গোল নোট, তাই না? কারণ এ বি সি এই 3টা নোট থেকে কিন্তু সব মানে নোটগুলো মিলিত হয়েছে জিতে, যেটা হচ্ছে আমাদের গোল নোট, এবং এটাই আমাদের সলিউশন। তাহলে দেখেন আমাদের সলিউশন পাথ কোনটা হলো, তাহলে মানে সবচেয়ে কম ইয়েতে SAG, তাই না? আমরা এই ওয়েতে গেলে খুব ইজিলি কস্টটাকে ক্যালকুলেট করতে পারবো। আমরা এই ওয়েতে গেলে গোল নোডে মানে সোর্স থেকে ডেস্টিনেশনে বা স্টার্টিং নোড থেকে গোল নোডে ইজিলি পৌঁছাতে পারবো। তাহলে SAG হয়ে গেল আমাদের পাথ। আর এখানে টোটাল কস্ট হচ্ছে 3 আর 15 হচ্ছে 18। তাহলে নাম্বার অফ নোড এক্সপান্ডেড ইনক্লুড গোল নোড, তাহলে এখানে কয়টা নোডকে আমরা এক্সপান্ড করছি, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে টোটাল গোল নোড হচ্ছে আমাদের 7। তো এইভাবে আমরা বিএফএসটা ক্যালকুলেট করব। তো আসলে এখন আমরা দেখি ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস। ডিএফএস হচ্ছে স্ট্যাক নিয়ে কাজ করে, এবং এখানে কোন মেথডে কাজ করে, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে লাস্টে ইন করবে সে ফার্স্টে আউট হয়ে যাবে। আর ডিএফএসে আমরা জানি ব্যাক ট্র্যাকিং পসিবল, তাই না? তো আমাদের সেম এক্সাম্পলটা এখানে নেওয়া হয়েছে, আগের যে এক্সাম্পলটা ছিল বিএফএসের ক্ষেত্রে সেম এক্সাম্পলটা এখন আমরা ডিএফএসের জন্য দেখব। তাহলে আমাদের রুট নোড কোনটা, এস, তাহলে এটা হচ্ছে নোড লিস্টে আমরা প্রথমে দিয়ে দিলাম আমাদের স্ট্যাকে। কিউ ডিএফএস তো স্ট্যাক নিয়ে কাজ করে, আর বিএফএস কিউ নিয়ে কাজ করে, এটা আমরা সবাই জানি। তাহলে এখন এসটা এই পাশে আসার পরে আমরা দেখব যে কোন কোন নোড সে ভিজিট করছে। এস থেকে কোথাও যাওয়া যায় ABC, তাই না? তাহলে আমরা ABCকে নিয়ে নিলাম, আর এর হচ্ছে পাথ 3, বির হচ্ছে 1, সির হচ্ছে 8, এগুলো এখানে লিখে দিলাম। দেন হচ্ছে দেখব আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন কে করছে, A3, তাই না? কারণ দেখেন সাপোজ আমরা চিন্তা করি এটা একটা কিউ, এখানে ফার্স্টে এস ছিল, এসকে আমরা ট্রাভার্স করার পরে কি পাচ্ছি, A, B আর এখানে C, তাই না? তাহলে এখন লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে কে ইন করছে এসের পরে A, তাহলে এখন আমরা একে নিয়ে নোটকে এক্সপান্ড করব। এ থেকে কোথাও কোথাও যাওয়া যায়, D, E আর Gতে যাওয়া যায়, তাই না? তাহলে এখন আমরা দেখব এ থেকে ডিতে যেতে তার পাথ কতটুকু লাগছে, 3 + 3 হচ্ছে 6, মানে D6। ইতে যেতে লাগছে 3 + 7 হচ্ছে 10, E10, আর জিতে যেতে লাগছে 3 + 15 18, আর B1 আর C8 তো আছেই। এখন দেখেন স্ট্যাকে যখন আমরা কোনো নোড এক্সপান্ড করি, সেই যে নোডগুলো থাকে সেগুলো কোথায় অ্যাড হয়, স্ট্যাকে শুরুতে অ্যাড হয়, তাই না? কিউতে কিন্তু পরে অ্যাড হচ্ছিলো, বাট স্ট্যাকে কিন্তু শুরুতে অ্যাড হয়। তার মানে এখন BCর পরে কে অ্যাড হবে, এখানে হচ্ছে D, দেন হচ্ছে E, আর তারপরে হচ্ছে G, এরকমভাবে অ্যাড হবে, তাই না? এভাবে অ্যাড হলো। এখন দেখেন আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট, তো এটার ক্ষেত্রে লাস্টে কে ইন করছিল, D6, তাই না? D6কে এখন আমরা আউট করে দেবো। তাহলে D6কে আউট করলে ডি থেকে কোথাও যাওয়া যায় না, কোথাও যাওয়া যায় না, তাহলে E10, G18, B1, C8 এগুলো থাকছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাস্ট ইন এই মুহূর্তে কে আছে, E10, তাই না? E10কে আমরা এই পাশে নিয়ে আসলাম, এবং দেখতে পাচ্ছি ই থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে ইকে আমরা স্ট্যাক থেকে রিমুভ করে দিব, এবং আমাদের কি থাকছে, G18, B1, C8 এগুলো থাকছে। এখন
স্ট্যাকে কে আছে G18 তাই না? তো G18কে আমরা এই পাশে নিয়ে আসলাম এবং দেখতে পাচ্ছি G18 হচ্ছে আমাদের গোল নোড, কারণ এখান থেকে এখনও যাওয়া যাচ্ছে না, বাট ABC এই সবগুলো নোডই কিন্তু আমাদের জিতে এসে মিলিত হয়েছে। তো এটা হচ্ছে আমাদের গোল নোড। তাহলে এখান থেকে আর কোন কোন নোড এখানে এক্সিস্ট করছিল? বি আর C8, মানে B1 আর C8 তাই না? এগুলো এখানে থেকে গেল। তবে দেখেন আমরা কিন্তু আমাদের সলিউশন পাথগুলো ফাইন্ড আউট করতে পারছি। আমরা যদি SAG এই পাথটা মেনটেন করে গোল নোডে যাই, স্টার্টিং নোড থেকে গোল নোডে, সেক্ষেত্রে আমরা টোটাল কস্ট পাচ্ছি 3 + 15 18। এখন আমরা দেখব নাম্বার অফ নোড এক্সপান্ডেড, অর্থাৎ কতগুলো নোডকে আমরা এক্সপান্ড করছি। 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে কিন্তু 5টা নোডে আমরা এক্সপান্ড করছি। তো দেখেন আমাদের কস্ট কিন্তু সেম ছিল তাই না? BFSের ক্ষেত্রে আমরা দেখলাম কস্ট ছিল 18, পাথও সেম ছিল SAG, আর DFSের ক্ষেত্রেও পাথ হচ্ছে SAG আর টোটাল কস্ট হচ্ছে 18। তো এখন আমাদের কেন DFSটা ইউজ করবো? কারণ দেখেন আমাদের কিন্তু কম সংখ্যক নোটকে এক্সপান্ড করা লাগছে। BFSে আমাদের 60টা নোটকে এক্সপান্ড করা লাগছিল, DFSের ক্ষেত্রে আমাদের 5টা নোটকে এক্সপান্ড করলে আমরা আমাদের যে স্টার্টিং নোড থেকে গোল নোডে চলে আসতে পারছি। তো আসেন এখন আমরা আরেকটা অ্যালগরিদম দেখি, সেটা হচ্ছে ইউনিফর্ম কস্ট সার্চ বা UCS. UCS algorithm use the lowest cumulative cost to find a path from the source node to the goal node. অর্থাৎ UCS কাজ করে কোন নোডে সবচেয়ে কম কস্ট ইউজ করে সোর্স থেকে আমাদের গোল নোডে যাওয়া যায় সেটাকে খুঁজে বের করতে সাহায্য করে UCS। তাহলে আমরা সেম এক্সাম্পলটাই আবার নিচ্ছি, যেটা BFS DFSের জন্য দেখলাম সেটা আবার নিচ্ছি UCSের জন্য এবার। তো এখন UCSের ক্ষেত্রে আমাদের কী হবে দেখেন, যে সবচেয়ে কম পাথ যেই নোডটা সেটাকে সে ট্রাভার্স করে বা এক্সপান্ড করবে। তো এখন আমাদের রুট নোডকে S তাই না? তাহলে আমরা নোড লিস্টে হচ্ছে S0কে দিয়ে দিলাম। এখন S0কে আমাদের এক্সপান্ড করতে হবে, তাহলে S0কে আমরা এই পাশে নিয়ে আসলাম। S0 থেকে কোথাও কোথাও যাওয়া যায় ABC তাই না? তো এখানে S থেকে হচ্ছে B1 A3 আর C8 এগুলোতে যাওয়া যায়। এখন এখানে চেক করা হবে UCSের অ্যালগরিদমের ক্ষেত্রে যে কার মানে পাথ কস্টটা সবচেয়ে কম। এখানে দেখেন B1 A3 আর C8, B1এরটা সবচেয়ে কম তাই না? তাহলে B1কে সে আগে, মানে B1 নোটটাকে সে আগে এক্সপান্ড করবে। তাহলে B1কে এপাশে নিয়ে আসা হলো, আর এখানে কে কে থাকলো? তাহলে A3 আর C8। এখন দেখব B1 থেকে কোন জায়গায় যাওয়া যায়। B1 থেকে জাস্ট জিতে যাওয়া যায়, সেটার পাথ কত? 20। তাহলে বিতে কত ছিল? S থেকে বিতে হচ্ছে 1 আর B থেকে জিতে হচ্ছে 20, তাহলে টোটাল কত হচ্ছে? 21। এটা হচ্ছে B1এর ক্ষেত্রে। এখন আবার চেক করা হবে A3 C8 আর G21, এদের মধ্যে সবচেয়ে কম পাথ কস্টটা কার? A3 তাই না? A3টা আবার এখানে আসবে। এখন চেক করা হবে A3 থেকে কোথাও কোথাও যাওয়া যায় D E আর G, এই তিনটা নোডে যাওয়া যায় তাই না? তাহলে এখন দেখেন A3তে ডিতে আসে কত লাগে? 3 + 3 হচ্ছে D6, 3 + 7 হচ্ছে E10, এই যে E10, আর এ থেকে জিতে হচ্ছে 3 + 15 হচ্ছে 18। তাহলে এখানে হচ্ছে 18 আর 21 তো ছিলই। এখন আবার সে চেক করবে এই যে আমরা A3 এর জন্য যে নোটগুলো পেলাম D6 C8 E10 G18 G21, এই নোটগুলোর মধ্যে সবচেয়ে কম ভ্যালু কার? এখানে D6 তাই না? তাহলে D6কে সে নিবে। আবার দেখবে D6 থেকে কোথাও কোথাও যাওয়া, D6 থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে D6কে সে রিমুভ করে দিবে। বাকি থাকছে কে কে? C8 E10 G18 G21 এরা থাকছে। তাহলে এখন সবচেয়ে কম কার? এখানে C8-এর। C8কে এখন এক্সপান্ড করা হবে। C8-এর পরে দেখতে পাচ্ছি আমরা আর কোথায় যাওয়া যায়? আমাদের গোল নোডে যাওয়া যায় তাই না? তাই এখানে কথা হচ্ছে S থেকে C-তে হচ্ছে 8 আর C থেকে G-তে হচ্ছে 5। তাহলে আমরা কত পাচ্ছি? 13 তাই না? তাহলে এখানে 13টা এখানে চলে আসলো। E10 G13 আর G18 আর G21 তো আগে থেকেই ছিল। এখন আবার চেক করা হবে এদের মধ্যে সবচেয়ে কম কস্ট পাথ কার? সবচেয়ে কম হচ্ছে E10 তাই না? তো E10কে আবার নিয়ে আসা হবে। E10 থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে E10কে রিমুভ করে দেওয়া হবে। তাহলে কে কে থাকছে? G13 G13 G18 G21 এগুলো থাকছে। এখন সবচেয়ে কম কার? G13কে আবার এক্সপান্ড নোট করা হবে এবং G13 হচ্ছে আমাদের গোল নোট তাই না? তাহলে এখানে G13কে রিমুভ করে দেওয়ার পর কে থাকছে? G18 G21। তাহলে দেখেন আমাদের সলিউশন পাথ আমরা পেয়ে গেছি। এই যে সলিউশন পাথ আমরা পেয়ে গেছি কোথায় কোথায়? SAG এই পথে গেলে আমাদের টোটাল কস্টটা কম পড়ছে। তাহলে এখানে নাম্বার অফ নোড এক্সপান্ড হয়েছে কতগুলো?
1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে এখানে হচ্ছে 7। এটা হচ্ছে নাম্বার অফ নোড এক্সপান্ডেড। তা আসেন এখন আর একটা অ্যালগোরিদম দেখি, সেটা হচ্ছে ডেপথ লিমিট সার্চ অর্থাৎ ডিএলএস, অ্যালগোরিদম দ্যাট এক্সপ্লোরস নোড আপ টু এ স্পেসিফিক ডেপথ লিমিট, অর্থাৎ ডেপথ লিমিট অনুযায়ী এই অ্যালগোরিদমটা এক্সপ্লোর করে বিভিন্ন ধরনের নোডকে। সেটা কীরকমভাবে আমরা এই এক্সাম্পলটাতে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে নিছি। এস থেকে কোথায় যাওয়া যায়? এ বি সি। এ থেকে যাওয়া যায় হচ্ছে ডি ই, ডি থেকে যাওয়া যায় হচ্ছে জি এইচ, আর বি থেকে যাওয়া যায় হচ্ছে এফ এ। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে আমাদের বলা হয়েছে ডেপথ লিমিট হচ্ছে 1। ডেপথ লিমিট 1 বলতে কী বোঝায়? যে আমাদের এই যে রুট নোড থেকে তার পরবর্তী ডেপথ কোনটা, এটা একটা ডেপথ, এটা হচ্ছে ডেপথ 1, এটা হচ্ছে ডেপথ 2, আর এটা হচ্ছে ডেপথ 3। ক্লিয়ার? মানে 3টা ধাপ বা 3টা স্টেজ। যখন আমরা একে ট্রাভার্স করছি সেক্ষেত্রে এ কী হচ্ছে? প্যারেন্ট নোড হয়ে যাচ্ছে, এবং ডি আর ই তখন চাইল্ড নোড হয়ে যাচ্ছে। আবার যখন ডিকে আমরা ট্রাভার্স করছি, ডি প্যারেন্ট নোড হয়ে যাচ্ছে, জি আর এইচ হচ্ছে চাইল্ড নোড হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেখানে 3টা ডেপথ আছে, তাই না? তো ফার্স্টে যদি আমরা পোর্শনের বলা ডেপথ লিমিট 1, সেক্ষেত্রে আমরা কী করবো? আমাদের রুট নোড থেকে দেখব কোন কোন পাথে যাওয়া যায় ডেপথ 1-এর ক্ষেত্রে। এখানে এবিসিকে আমরা নিয়ে নিলাম, এবং এর যে কস্টগুলো আছে পাথের সেগুলোকেও আমরা নিয়ে নিচ্ছি। এখন এ2কে নিব। এ2কে নেওয়ার পরে আমাদের তো ফার্স্ট ডেপথ লিমিট নিয়ে কাজ করতে বলা হয়েছে, তাই না? আমরা কিন্তু এটার মানে আর ডেপথে যাব না, মানে ডি আর ই এর চাইল্ড নোটগুলোকে আমরা নিব না, আমরা একে জাস্ট রিমুভ করে দিব। তাহলে কী থাকছে? B3 আর C1, এই যে B3 C1। এখন আমরা কী করবো? B3কে নিব। B3কে নেওয়ার পরে এটাকে রিমুভ করে দেবো, তাহলে কী থাকছে? C1। যখন C1কে নিয়ে নিব তখন কী থাকছে? ফাঁকা বা নাল। এটা হচ্ছে আমাদের ডেপথ লিমিট যখন 1 বড় থাকবে। তাহলে পাথ ফাইন্ড কী হলো? মানে কোনো পাথ ফাইন্ড হয়নি এখানে, নান। আর টোটাল কস্ট হচ্ছে নান, মানে যেহেতু পাথ থেকে পাওয়া যায় না, তাহলে এখান থেকে টোটাল কস্ট কীভাবে ডিটারমাইন করবো? যদি আমাদের বলা থাকে ডেপথ লিমিট 3, তাহলে দেখেন 3টা ডেপথ ছিল, তাই না? আমি সেটা বললাম একটু আগেই। সেক্ষেত্রে আমরা 3টাকেই মানে 3টা ডেপথকেই ট্রাভার্স করব। তাহলে প্রথমে স্টার্টিং নোড হচ্ছে এস থেকে যাওয়া যায় এবিসিতে দিয়ে দিলাম। এখন দেখব এ থেকে কোথায় যাওয়া যায়, মানে আমরা একে নিচ্ছি, এ2কে। এ থেকে যাওয়া যায় ডি আর ইতে, তাই না? তা আমরা এখানে এ2 জায়গায় ডি আর ইকে নিয়ে নিলাম। B3 C1 তো আসেই। D7 কেন হলো? এই যে এস থেকে এর দূরত্ব হচ্ছে 2, আর এ থেকে ডির দূরত্ব হচ্ছে 5, তাহলে 2 + 5 হচ্ছে 7। আবার ইর ক্ষেত্রে দেখেন 2 + 6 হচ্ছে 8, E8 এখানে চলে আসছে, তাই না? এখন আবার দেখব ডির জন্য, মানে 3টা ডেপথে আমাদেরকে ফুলফিল করতে হবে। তাহলে আমরা এখন আবার 3 নম্বর ধাপে যাওয়ার জন্য ডির থেকে দেখবো আমরা আবার 2টা চাইল্ড নোড আসছে, তাই না? তো এখন ডি থেকে আমরা আবার ট্রাভার্স করবো, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত? জি আর এইচ। এখন জি কত হচ্ছে তাহলে? 5 আর 2 7, 7 আর 7 হচ্ছে 14, তাহলে জি হচ্ছে 14। আর এখানে এইচের জন্য কত হচ্ছে? 2 আর 5 হচ্ছে 7, 7 আর 8 হচ্ছে 15, এইচ 15। এটাকে আমরা লিখে নিলাম। আর E8 B3 C1 তো আগে থেকে ছিল। এখন আমরা কাকে রিমুভ করব, মানে কাকে ট্রাভার্স করব? G14কে, তাই না? এখানে এটা ফার্স্টে যে থাকবে তাকে ট্রাভার্স করব। G14কে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখতে পাচ্ছি এখান থেকে আর কোনো মানে নোড, চাইল্ড নোড নাই। এটা থেকে আর কোনো ডেপথেও যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের ডেপথ লিমিট দেওয়া ছিল 3। আমরা 3টা স্টেজে কিন্তু পার করছি। এই ABC হচ্ছে ফার্স্ট ডেপথ, এটাকে আমরা নিছি। দেন DE, এটাকেও আমরা এখানে নিছি, এটা হচ্ছে সেকেন্ড ডেপথ। আর GH হচ্ছে আমাদের থার্ড ডেপথ, তাই না? 3টা ডেপথ লিমিট আমাদের ফুলফিল হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের আর কোনো ট্রাভার্স করা লাগছে না, বা নোটকে এক্সপান্ড করা লাগছে না। সেক্ষেত্রে আমরা পাথ কী পাইছি? SADG, এই যে SADG। এভাবে গেলে আমরা শর্টেস্ট পাথটা পাবো, এবং তার টোটাল কস্ট হচ্ছে 14। এখন আমরা দেখব ইটারেটিভ ডিপিং সার্চ অর্থাৎ IDS। IDSটা কি? পারফর্মস এ সিরিজ অফ DLS ইনক্রিমেন্টিং ডেপথ লিমিট অ্যাট ইচ ইটারেশন আনটিল ইট ফাইন্ড দ্য গোল নোড। অর্থাৎ এটা DLS-এর মতনই কাজ করে, বাট এটা কীভাবে ডেপথ লিমিটকে ইনক্রিমেন্ট করে? এটাকে বিভিন্ন ইটারেশনের মাধ্যমে যায় এবং সে ফাইন্ড করে যে কোনটা হচ্ছে মেন গোল নোড।
তো আমরা এই এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তো এখানে আই হচ্ছে রুট নোড, আই থেকে কোথাও যাওয়া যায় n1 n2 n3, n1 থেকে আবার যাওয়া যায় n11 n12 n13, n2 থেকে যাওয়া যায় n21 n22 n23, n3 থেকে যাওয়া যায় n31 n32 n33। এই যে বিভিন্ন ধরনের ইটারেশনের ফলে আমাদের এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন, এটা হচ্ছে সেকেন্ড ইটারেশন, এটা হচ্ছে থার্ড ইটারেশন, তাই না? এইটাকে আমরা এখন কিভাবে সলভ করতে পারি চলুন সেটা দেখি। তো আমরা ফার্স্টে নিচ্ছি কাকে, নোড লিস্টে আইকে। আমাদের ফার্স্ট ইটারেশন ছিল আই, তাই না? এই যে একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম এখানে, এটা হচ্ছে ফার্স্ট ইটারেশন। আমি তো এখানে লিখে দিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। তাহলে আইকে ট্রাভার্স করার পর এটা হচ্ছে এমটি হয়ে যাচ্ছে, কারণ এখান থেকে আমাদের অনেকগুলো চাইল্ড নোড বের হয়েছে না, n1 n2 n3। এটাকে আমরা এমটি হিসেবে ধরে আবার সেকেন্ড ইটারেশনের জন্য যাচ্ছি। সেকেন্ড ইটারেশনে কী হচ্ছে দেখেন, কী পাচ্ছি, n1 n2 n3। আমরা এখানে নিয়ে নিলাম n1 n2 n3। দেন হচ্ছে আমরা প্রথমে কী করবো, n1কে এক্সপান্ড করব। সেক্ষেত্রে আমরা n1কে এখানে রেখে দিলাম, তাহলে কী থাকছে n2 আর n3। আবার n2কে আমরা এক্সপান্ডের জন্য নিয়ে নিলাম, তাহলে থাকছে শুধু n3। আবার n3কে যদি আমরা এক্সপান্ডের জন্য নিয়ে নিই, সেক্ষেত্রে এই সেকেন্ড যে ইটারেশনটা n1 n2 n3 এটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখন যাব থার্ড ইটারেশনের জন্য, এই যে n11 n12 n13 n21 n22 n23 n31 n32 n33 এভাবে যাব। তাহলে আমরা থার্ড ইটারেশনের জন্য গেলাম, এই যে থার্ড ইটারেশন। তাহলে আমরা এখানে কী পাচ্ছি, n1 n2 n3 থেকে n1 এর জন্য পাচ্ছি n11 n12 n13 n2 n3, তাই না? তাহলে আমরা n11কে আমরা এক্সপান্ড করলাম, তাহলে এখানে কি থাকছে n12 n13 n2 n3। আবার n2কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কী থাকছে n13 n2 আর n3। আবার যদি n13কে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কী থাকছে n2 আর n3। এটা হচ্ছে আমাদের n1 এর জন্য হয়ে গেল। এখন কাজ কি, সেকেন্ড যেই n2 এর জন্য ছিল সেটাকে ক্যালকুলেট করা, তাই না? সেম ওয়েতে আমরা কী পাচ্ছি, এখানে n2 আর n3 ছিল, তাহলে n2 এর জন্য আমরা কী পাচ্ছি n21 n22 n23 আর n3 তো আগের থেকেই ছিল। তাহলে আমরা n21কে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কী কী থাকছে n22 n23 আর n3। আবার n22কে আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসছি, তাহলে কী থাকছে n23 আর n3। আবার n23কে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কী থাকছে n3। মানে একটা একটা করে ধাপ সে শেষ করবে, তারপরে সে পরবর্তী ধাপে যাবে। এটা হচ্ছে মেন কাজ। এখন বাকি কে থাকছে n3, তাই না? এই যে আমাদের n1 n2 কাজ হয়ে গেছে, এখন n31 n32 n33 এটা নিয়ে কাজ করব। তাহলে n3-র জন্য কী পাচ্ছি n31 n32 n33। তাহলে n31কে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কী থাকছে n32 আর n33। আবার যখন n32কে আমরা এই পাশে নিয়ে আসলাম, তখন কী থাকছে n33। আবার যখন n33কে এই পাশে নিয়ে আসলাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা এমটি হয়ে যাচ্ছে, তাই না? মানে আমাদের সবগুলো নোট ভিজিট করা হয়ে গেছে। এটাই হচ্ছে আইডিএস। তো আজকের ভিডিও পর্যন্ত। আশা করি আপনারা এই সার্চিং অ্যালগরিদমগুলো বিএফএস, ডিএফএস, ইউসিএস, আইডিএস, ডিএলএস এগুলো বুঝতে পারছেন। কার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।